শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের ৩ মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল, চাকরি ফেরতের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতিপ্রাপ্ত এসআইদের। ভেরিফিকেশনে বাদ পড়া ৪৮ কারারক্ষীর বিক্ষোভ। এবং শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসার খরচ বাড়লে বহন করতে হয় ভোক্তাকেই, বলছেন ব্যবসায়ী। কর ফাঁকি বন্ধসহ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনাম। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, যা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আলামত জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউশন। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা ও তার সহযোগীদের কল রেকর্ড ও ডিজিটাল এভিডেন্স সহ নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাইয়ের আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এছাড়া গুম, নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্যপাত্য হাতে এসেছে প্রসিকিউশনের। তারা বলছেন, আলামত সংগ্রহ করতে গিয়ে তথ্য প্রমাণ আড়াল করে রাখা এবং তদবিরের মুখোমুখি পড়তে হয়েছে তাদের। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও অসহযোগিতার কথা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একদম অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনের চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন, ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সবসময় দেশের খবর রাখছেন, একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পূর্বাচলে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলায় ফাঁসলেন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। আর ক্ষমতার প্রভাব খাটিয়ে হুকুমের আসামি হলেন শেখ হাসিনা ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। 3 মামলায় সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তা সহ মোট 47 জনকে আসামি করা হয়েছে।
গেল কয়েক সপ্তাহ ধরে পূর্বাচলে অবৈধভাবে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগ বেশ জোরে সোরে আলোচনা চলছে। সত্যতার খোঁজে মাঠে নামে দুদক। অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে নথিতে মেলে প্লট জালিয়াতির নানা অসঙ্গতি। সোমবার শেখ রেহেনা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকার পরও রাজুকের বিধি ভেঙে তারা প্লট নেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা সহ জয়পুতুলদের পূর্বাচলে প্লট নেওয়ার খবর পেয়ে রেহেনা সহ ভাই বোনকে প্লট দিতে চাপ দেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী। তখন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে সবার জন্য প্লটের ব্যবস্থা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা করেছে দুদক। এছাড়া প্লট নেয়ায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা হবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনও সরকারের বিপ্লবী ভূমিকা দেখা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, বিএনপি জামাতের রেষারেষি দুঃখজনক। তবে বিএনপির সঙ্গে তাদের বিরোধ নেই বলে দাবি করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বেগম জিয়ার রোগমুক্তির জন্য সোমবার সকালে নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আয়োজনে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জালমুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। আলাদা অনুষ্ঠানে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, যা হতাশাজনক। বিএনপি জামায়াতের রেষারেষি দুঃখজনক বলেও মন্তব্য করেন অলি। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে, আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিং এর কোনো কিছু দেখছি না। এটা যদি এভাবে কন্টিনিউ হয়, আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। এদিকে দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। পরে বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার on the basic points for the interest of the nation. Thank you very much. এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল আগামীতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশটির হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় গত বছর যেতে না পারা 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ সৃষ্টির তাগিদ দেন ডক্টর ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার সুহাদা ওসমান। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা চালুর অনুরোধ জানান। এ সময় তিনি গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর জন্য সে দেশে প্রবেশের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। ডক্টর ইউনুস মালয়েশিয়ার বিভিন্ন কারখানা বাংলাদেশে স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে বাংলাদেশের যুব শক্তির সুফল পাবে মালয়েশিয়া। এ সময় চলতি বছরের শুরুতে আসিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় মালয়েশিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী, এই জন্য তাদের সহায়তা কামনা করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসির 6 সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সদ্য নিয়োগকৃত পিএসসি সদস্য শাহনাজ সরকার, মনির হোসেন, এএফ জগরুল আহমেদ, মিজানুর রহমান, সাব্বির আহমদ চৌধুরী ও সৈয়দা শাহিনা সোবহানের নিয়োগ বাতিল করা হয়েছে। গত 2রা জানুয়ারি নিয়োগের পর থেকেই কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের এক আদেশে তাদের শপথ স্থগিত রাখা হয়। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির 6 ঘন্টাতেও মেলেনি কোনো আশ্বাস। তাই বিকেল 4টা থেকে আমরণ অনশন শুরু করেছেন অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। এদিকে চূড়ান্ত মনোনয়নের পর ভেরিফিকেশনে বাদ পড়া 62তম ব্যাচের 48 কারারক্ষীও চাকরি ফেরতের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন 2023 সালে নিয়োগ পাওয়া 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত 321 সাব ইন্সপেক্টর। সোমবার সকাল 10টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। 1 বছর কঠোর পরিশ্রম করার পর চাকরিচ্যুতি মানতে পারছে না কেউ। দাবি করেন, পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনাই ঘটেনি, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় 321 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাস্তা করি নাই বা ক্লাসেও মনোযোগী ছিলাম বা হাঁটাচলা ঠিকভাবে করি নাই। আমার মনে হয় না যে 112 বছরে এই সংখ্যাটা 100-র বেশি হবে। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। শতভাগ আশাবাদী যে আসলে আমাদের পক্ষে আজকে একটা ভালো সিদ্ধান্ত আসবে। এদিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন 62তম ব্যাচের 48 কারারক্ষী। বলেন, চূড়ান্তভাবে মনোনীত করার পর এনএসআই ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে তাদের, যদিও এ চাকরিতে আগে কখনো এ ভেরিফিকেশন ছিল না। ডিএসবি ভেরিফিকেশন করার পর আমরা জেলা ডিএসবি অফিসে গিয়ে আমরা ডকুমেন্ট জমা দিয়েছিলাম। এরপরে দেখলাম এনএসআই ভেরিফিকেশন, কিন্তু আগে কখনো এনএসআই ভেরিফিকেশন করেনি। আমাদের নিয়োগপত্র দেওয়া হোক, আমাদের চাকরিতে বহাল করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসআই ও কারারক্ষীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করে হাজির করার দিনে চট্টগ্রাম আদালত চত্বরে ভাঙচুর ও হামলার মামলায় 63 আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। তবে জামিনের বিরোধিতা করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন অন্য আইনজীবীরা। আজকের কি কারণে মাননীয় আদালত জামিন আমাদের বিবেচনা করতেন, কোন উদ্দেশ্য কারণে এটা আমরা জানি না। এই আসামিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। অনতি বিলম্বে এই হত্যা মামলায় দুদক শাস্তি দিয়ে বাকি যেগুলি মামলা হয়েছে 6টি মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে দুদক শাস্তি দিয়ে আইন বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাই। 116 জনের মধ্যে 63 জন আজকে সারেন্ডার করেছে। স্যারের 2 পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামিদেরকে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আপনার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত। সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। কর্তৃপক্ষের নির্দেশে হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে তৈরি হয় উত্তেজনা। পরে সুষ্ঠুভাবে আসন বন্টনের আশ্বাসে বিকেলের মধ্যে হল ছেড়ে যান ছাত্ররা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হলের আসন নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর থমথমে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ক্যাম্পাস। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক 3টি হল বন্ধের ঘোষণা দিয়ে সোমবার সকাল 8টার মধ্যে ছাত্রদের চলে যাওয়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ নিয়ে ফের উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। পরে সুষ্ঠুভাবে আসন বন্টনের আশ্বাসে বিকেল 4টার মধ্যে হল ছাড়তে রাজি হন আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত যেন খুলে দেয়া হয় আবাসিক হল। আমরা আশা করি স্যাররা খুব দ্রুত একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে দ্রুত হল খুলে দেবে। স্যাররা আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের সিটের কোনো ক্ষতি হবে না, আমাদের যে জানমাল তার কোনো ক্ষতি হবে না। তাড়াতাড়ি এটা সমাধান করতে হবে, যেভাবে হোক কলেজ প্রশাসন এটা সমাধান করবে এবং আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের কলেজ খোলা হোক এটা চাই, আমাদের হল খুলে দেওয়া হোক এটা। 1 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক কামরুল আহসান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করে তিনি একথা জানান। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনের প্রস্তুতির জন্য গত 10 জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন তারা। এ সময় ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। জাকসু নির্বাচনে প্রধান উপদেষ্টার সাহায্য কামনা করেন উপাচার্য। সীমান্তে উত্তেজনার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরদিন বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে। দুদেশের সীমান্তে নির্দিষ্ট 5টি জায়গায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে বলে সম্প্রতি অভিযোগ করে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এদিকে এইচএমভি ভাইরাস রোধে হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। সকাল থেকে কাজ শুরু করেছেন টিমের সদস্যরা। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়, সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম। এদিকে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশের যাতায়াতকারীরা। তবে পণ্য আনা নেয়া করা চালক ও সহকারীদের এর আওতায় না আনায় শঙ্কিত স্থানীয়রা। সময় সংবাদে আরও থাকছে, এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায় পাকিস্তান। চলতি বছরেই ফ্লাইট চালুর আশা হাই কমিশনারের। বাণিজ্য বাড়াতে ভিসা জটিলতা নিরসন চান ব্যবসায়ীরা। শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কর বাড়ায় ব্যবসার খরচ বাড়লে তা বহন করতে হবে ভোক্তাকে। বিকল্প হিসেবে সরকারের কাছে বিদেশি ঋণ ও প্রত্যক্ষ কর বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের সুযোগ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আসছে বাজেটে নতুন কর হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। এদিকে রাজস্ব ঘাটতি মেটাতে এই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। সাধারণ মানুষ যারা, এরা তো অক্ষম হয়ে গেছে, কিনতে পারতেছে না। এই যে ফল ফ্রুটের যে দাম বাড়ছে, এটা এই মুহূর্তেই প্রত্যাহার করা হয়। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে গেল। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। ভ্যাট ট্যাক্সটা যদি একটু সহনীয় পর্যায়ে থাকে তাহলে সাধারণ মানুষ হঠাৎ ভ্যাট বাড়ছে, তো সুতরাং আমার বেতন তো বাড়ে না। একটা অ্যান্টিবায়োটিকে 10 টাকা বাড়লে একটা রোগীর আপনার দেখে 14 দিন রাখতে বা 7 দিন রাখে, 7 দিনে 14টা 140 টাকা করে বাড়ায় ফেলেছে। ভ্যাট বাড়ালে যদি সাথে সাথে ওষুধের দাম বেড়ে যেতে হয়, বাড়িয়ে ফেলতে হয়, তাহলে আমরা যাবো কোথায়? সোমবার সকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানালেন, রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। সরকার তো রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এই টাকাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকে বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা
ঠেলে দিবে। হায়ার ইন্টারেস্ট কস্টে হলেও গ্লোবাল বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কিছু লোন নিয়ে হলেও এই শর্ট টার্মটা ওনারা অ্যাড্রেস করতে পারেন। রাজস্ব ঘাটতি পূরণে জনসাধারণের ওপর চাপ না বাড়িয়ে সরকারের হাতে প্রত্যক্ষ কর বাড়ানোর মতো বিকল্প ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। নিম্ন মধ্যবিত্তের উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে এবং প্রত্যক্ষ করের দিকেই নজর দিতে হবে আমাদের, সেটা কর্পোরেট কর হোক, ব্যক্তি কর হোক। যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, এলপিজি গ্যাস এবং সিম কার্ড, এগুলোর থেকে তার ভ্যাট প্রত্যাহার করে নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে বাড়ানো কর হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির বছর পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে, মালিক পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায় যেন সব শ্রমিক সমান সুবিধা পায়, সরকারকে সে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ভালো স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ 2023 সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন 12,500 টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে গত নভেম্বরে তাদের বেতন বৃদ্ধির হার 5% থেকে বাড়িয়ে করা হয় 9%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন, কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা? 18 দফার যে একটা চুক্তি হয়েছে, সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা, সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না কেন? কেন এটাকে লাল ফিতা দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে কেন তারা রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে, তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি, কোন একটা পার্টিকুলার সেক্টরের কথা চিন্তা না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক, মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যে কোনো সময় চালু হবে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে, ভিসা জটিলতা নিরসন নিয়েও। দুপুরে রাজধানীতে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে। 2023-24 অর্থ বছরে পাকিস্তানে প্রায় $62 মিলিয়ন পণ্য রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $627 মিলিয়ন পণ্য। বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার। বললেন, চলতি বছরই শুরু হচ্ছে বিমান চলাচল। Bangladeshi airline that starts, where it's a Pakistani airline, it doesn't matter. We have to connect the people. It is just a matter of time. Both sides are actually working on it. I'm pretty sure it's going to happen in 2025. Inshallah, it is definitely.
সোমবার ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতার প্রসঙ্গও উঠে আসে। এসব সমাধান হলে বাংলাদেশে কৃষি, পর্যটন, টেক্সটাইল ও সিরামিক্স সহ বিভিন্ন খাতে পাকিস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন বক্তারা। Any product we are importing from any other part of the world, but if Bangladesh businessman or Bangladesh is strong in that product, we will prefer Bangladesh FBCCI and FPCCI. If join hand together, our bilateral trade to 2 to 3 billion very easily. সবাই ভিসা সহজীকরণ নিয়ে কাজ চলছে বলেও জানান পাকিস্তানি হাই কমিশনার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বইপ্রেমীদের বরণ করে নিতে একটু একটু করে এগিয়ে চলছে অমর একুশে বইমেলা 2025-এর প্রস্তুতি। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান হলেও পরিবর্তন এসেছে সার্বিক বিন্যাসে। এর মধ্যে শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ। তবে প্যাভিলিয়ন না পাওয়া আর স্টল পরিধি ছোট হওয়া নিয়ে কিছু প্রকাশকের মাঝে অসন্তুষ্টি থাকলেও কর্তৃপক্ষের প্রত্যাশা সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশের চেতনা প্রতিফলিত হবে এবারের বইমেলায়। পাতাঝরা শীতের শেষ লগ্নে হাতছানি দিচ্ছে স্মৃতির ফাল্গুন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপর এই বিস্তীর্ণ প্রাঙ্গণে শুরু হবে কালো অক্ষরে স্বপ্ন বোনা লেখক পাঠকের সংসার। প্রাথমিকভাবে চলছে মাটি খোঁড়াখুড়ি আর মাপঝোঁকের কাজ। সারি সারি বাঁশের গাঁথনিতে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে বইমেলার কাঠামো। এরপরই হাতুড়ি পেরেকের ছন্দে শুরু হবে স্টল নির্মাণের কাজ। যাদের হাতের স্পর্শে একটু একটু করে গড়ে উঠছে বইমেলা, মজুরির বিনিময়ে কাজ করলেও তাদেরও স্পর্শ করেছে প্রাণের মেলার আবেদন। বিভিন্ন জায়গায় কাজ করি, সে জায়গা থেকে এখানে মেলার কাজ করতেছি, খুব ভালো লাগে, আনন্দ পাচ্ছি। এখন আমাদের এই যে পাতাবাদির কাজ চলতেছে, বাঁশ গাড়ার কাজ চলতেছে। 4 ভাগের 1 ভাগ হয়েছে মোটে, আরো তো পুরো মাঠ বাকি আছে। পুরনো ছক ভেঙে এবার বইমেলা হবে নতুন আঙ্গিকে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে উঠবে লেখক, পাঠক আর প্রকাশকের মেলবন্ধন। স্টল পরিধি আর প্যাভিলন নিয়ে প্রকাশকদের মাঝে অসন্তুষ্টি থাকলেও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলছেন, অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে সকল সিদ্ধান্ত নিয়েছেন মেলা কমিটি। বইমেলা করার জন্য একটা কমিটি আছে এবং সেখানে 33 জন সদস্য, সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। একটা নতুন পরিস্থিতিতে মানুষের চোখে মুখে যখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, তখন আমরা একটা ভালো বইমেলা করতে চাই, উৎকৃষ্ট বইমেলা করতে চাই, যে বইমেলাটা নতুন স্বপ্ন দেখাবে। এবং এই কারণে এবার বইমেলার প্রতিপাদ্য করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে সবার প্রত্যাশা, সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। ভাষার সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম বুকে ধারণ করে একটু একটু করে প্রস্তুত হচ্ছে বাঙালি চেতনার ধারক বইমেলা প্রাঙ্গণ। তবে যাদেরকে ঘিরে এত আয়োজন, এবার সেই পাঠকের প্রস্তুতির পালা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।